এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাল সারা রাত দিন নির্ঘুম তূর্ণ অবশেষে আজ দুপুরের দিকে বিছানায় পিঠ ঠেকানোর সময় পেয়েছিল। তবে তার মনের মধ্যেও কাল রাতে যে চিন্তার উদ্রেক হয়েছিল, মনকে বারে বারে বুঝিয়েও যেন সে চিন্তা থেকে মুক্তি পাচ্ছিল না। চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছিল না কিছুতেই। তাতে আবার শুরু হয়েছিল তীব্র মাথা যন্ত্রণা ও ঘুম আসছিল না বিধায় শেষ দিকে একটা জোল পিডাম খেয়ে শুয়েছে, তলিয়ে গেছে ঘুমের অতলে, যার ফলে বাড়িতে এত চেঁচামেচির শব্দ তার কান অবধি পৌঁছায়নি। ঘুমোচ্ছিল বেঘুরে। তবে সকাল সকাল পূর্ণের ডাকে অতিমাত্রায় বিরক্ত হয় সে। ঘুম এখনো পুরো হয়নি বিধায় চোখ খুলে রাখা দায়। এক প্রকার ঘুরের মধ্যে রয়েছে সে। চোখ খুলে শুধু পূর্ণকে মুখে নাড়িয়ে কিছু বলতে দেখেছে। তবে ছেলেটা কি বলছে সেসবের কিছুই তার কানে ঢুকেনি। শেষ অবধি তার রেসপন্স না পেয়ে পূর্ণ তার হাত ধরে টানাটানি শুরু করে দেয়। তূর্ণ পূর্ণের কর্মে বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বড়সড় এক ধমক দেওয়ার জন্য মুখ খুলতে যাবে, তখনই বিপদ শব্দটা তার মস্তিষ্কে পৌঁছে যায়। তখনই তূর্ণ নিস্তেজ মস্তিষ্ক কাজ করতে শুরু করে। সে ভার হয়ে থাকা শরীরটাকে টেনে টুনে নিয়ে উঠে বসে শুধায়, কি হয়েছে? তখনই পূর্ণ পুরো ঘটনা খুলে বলে। মুহূর্তেই তূর্ণের ঘুম ভ্যানিশ হয়ে যায়। পূর্ণের সাথে ছুটে আসে সুপ্তির ঘরে। ওর ঘরের দুয়ারে সবাই উৎকণ্ঠিত অবস্থায় ডাকাডাকি করতে দেখে শুধায়, কি হয়েছে মা? সুপ্তির কি হয়েছে? জানি না, দেখ না সুপ্তি, চেঁচামেচি শুনে এখানে আসলাম। কিছুক্ষণ প্রলাপ বকে আর সারা শব্দ আসছে না। দরজাটা ভেঙে দেখ না ভেতরে কি হয়েছে। ঠিক আছে, সরো দেখি। তূর্ণের পরপর পায়ের দ্বারা দেওয়া 3 ধাক্কায় শক্তপোক্ত কাঠের দরজাটা পড়ে যায় নিচে। সবাই ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করে। তবে ভেতরের দৃশ্য দেখে থামকায় সকলের মুখে খেলে যায় চরম বিস্ময়ের ছাপ। সাথে সাথে সবার মাথায় ছোটখাটো একটা বজ্রপাত ঘটে। সুপ্তি মূর্ছিত অবস্থায় নিচে পড়ে আছে। বাম হাতের কবজি বেশ সরল চিকন রক্তের ধারা বইছে। প্রত্যাশা ওর থেকে অদূরে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার ছোট্ট শরীরটা কেঁপে চলেছে ভূমিকম্পের কম্পিত ধরার ন্যায়। রক্তাক্ত ছুরিটা দূরে কাউচের কাছে পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে 2 মিনিটের জন্য সেখানে হ্যাং মেরে দাঁড়িয়ে থাকে সবাই। পরপরই সবাই ছুটে যায় সুপ্তির নিকট। সকলে উৎকণ্ঠিত কণ্ঠে যখন বারে বারে সুপ্তিকে ডাকতে ব্যস্ত, তখন আমিনা বেগম ক্রুদ্ধ দৃষ্টি নিবদ্ধ হয় প্রত্যাশাতে। তিনি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে টেনে তুলেন প্রত্যাশাকে। প্রত্যাশা তখনও জড়বস্তুর ন্যায় এক ধ্যানে রয়েছে। সাথে ঠকঠক করে ছোট্ট শরীর কেঁপে কেঁপে উঠছে ক্রমাগত। তিনি সেসবকে পাত্তা না দিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলেন, এই মেয়ে, কি করেছো আমার নাতনিকে? বলো কি করেছে? তুমি করেছো যার জন্য ওর এই অবস্থা। ওর হাত কেটেছো তুমি, তাই না? কি হলো বলো? কথা বলছো না কেন? এই মেয়ে, কথা বলছো না কেন তুমি? সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে উত্তর দাও। প্রত্যাশা এখনও নিরুত্তর। সে যেন বাক শক্তি, চিন্তা শক্তি সব হারিয়ে ফেলেছে। তার এখন একমাত্র কাজে যেন মেঝেতে পড়ে থাকা ওই রক্তের দিকে কাঁপাকাঁপি করা। বেয়াদব মেয়ে কোথাকার, চুপ করে আছো কেন? আর এভাবে কাঁপছো কেন? তুমি ওর এই অবস্থা করেছো, তাই না? ছোট লোকের বাচ্চা, কথা বল। যে সময় সবাই সুপ্তিকে নিয়ে ব্যস্ত ছিল, সে সময় প্রত্যাশাকে গালমন্দ করতে করতে নিজের অবশিষ্ট রাগটুকুকে সংবরণ করতে না পেরে তিনি একটা থাপ্পড় মেরে বসেন প্রত্যাশাকে। তার থাপ্পড়ে নিস্তব্ধ হয়ে যায় পরিবেশ। সবার চাহনি সেদিকে নিবদ্ধ হয়। অবশ্য থাপ্পড়ের শব্দে নয়, তীব্র আওয়াজে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে। তার থাপ্পড়ে প্রত্যাশার শীর্ণ কায়াটা গিয়ে পড়েছিল কাচের ছোট্ট স্যান্ড টেবিলের গা ঘেঁষে। সেখানে মাথা লাগতেই কপালের পাতলা চামড়া কেটে রক্ত বেরিয়েছে অচিরেই। প্রত্যাশার কপালে লেগে থাকা রক্ত হাতে নিয়ে সামনে ধরে এক পল দেখতেই মূর্ছা যায় সেখানে। সাথে টেবিলে থাকা কাচের গ্লাসটা পড়ে যাওয়ার শব্দে ঝনঝন করে ওঠে ঘর। সকলে বিস্মিত নয়নে ওদিকে তাকায়। তূর্ণ সবে সুপ্তিকে কোলে তুলতে যাচ্ছিল, তবে প্রত্যাশার রমণ অবস্থা দেখে ছুটে আসে প্রত্যাশার নিকট হাঁটু মুড়ে বসে প্রত্যাশার মাথাটা ওর কোলে নিয়ে প্রত্যাশাকে ডাকে। মেয়েটা জ্ঞান হারিয়েছে। কপালের কোণ বেয়ে চিকন ধারায় রক্ত বের হচ্ছে। তূর্ণ আমিনা বেগমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে ক্রুদ্ধ কণ্ঠে উচ্চ গলায় শুধায়, হোয়াট দ্য হেল দাদু, এটা তুমি কি করলে? ওর গায়ে হাত তুললে কেন?
তুমি দেখছো না ওর জন্য সুপ্তি দিদি ভাইয়ের কি অবস্থা হয়েছে? ওকে কি এখনো আদর দিয়ে মাথায় বসিয়ে রাখবো নাকি? আর ইউ ক্রেজি দাদু? ও কেন সুপ্তির এ অবস্থা করতে যাবে? ও ছাড়া আর কে করেছে এই ঘরে? আর তুমি আসার আগে দিদিভাই কি বলছিল জানো? বারবার আহাজারি করে বলছিল প্রত্যাশাকেও মেরে ফেলবে। দেখলে তো সত্যি সত্যি কি হাল করেছে মেয়েটার। ওকে তো মনে হচ্ছে। তোমার মনের কথা মনেই রাখো, আর একটা কথা বলবে না, আর না প্রত্যাশাকে কিছু বলবে। আই রিপিট, এটা নিয়ে আর কোনো কথা তুমি ওকে আর কিছু বলবে না। সবটা ঠিক হোক, তারপর আমি এসে তোমার সাথে কথা বলবো। তার আগে দয়া করে নিজের মুখটা বন্ধ রাখবে, প্লিজ। তূর্ণ প্রত্যাশাকে কোলে তুলে ত্রিধাকে উদ্দেশ্য করে বলে, আপি, অনেক গভীর ক্ষত হয়ে গিয়েছে, ব্লিডিং হচ্ছে। আপি তুমি আমার ঘরে এসো ফার্স্ট। তূর্ণ নিজের ঘরে এসে আলগোছে প্রত্যাশাকে শুয়ে দেয়। ত্রিধাও প্রায় ওর পেছু পেছু আসে। ত্রিধা হড়বড় করে বলে, ভাই তুই যা, সুপ্তিকে হসপিটালে নিয়ে যা, আমি প্রত্যাশার খেয়াল রাখছি। সুপ্তিকে হাসপাতালে নেওয়ার দরকার নেই আপি, এর ক্ষত গভীর নয়, শুধু গভীর থেকে চামড়া কেটেছে, আর উত্তেজনায় বা ভয়ে জ্ঞান হারিয়েছে। তাও কিছু নয় আপি, হাসপাতালে নিলে অযথা ঝামেলা হবে। ওর যে জায়গায় কেটেছে ডাক্তাররা ভাববে সুইসাইড অ্যাটেম্প করতে চাইছিল, তখন আবার পুলিশে রিপোর্ট করাতে বলবে। বুঝতে পারছো? তুমি ডাক্তার রেহানকে ডেকে নাও, উনি এসে ট্রিট করে যাবে, সাথে প্রত্যাশাকেও। যাও ফার্স্ট কল করো, আর সাথে ফার্স্ট এইড বক্সটাও প্লিজ একটু দিয়ে যাও। তূর্ণের কথায় মাথা নেড়ে ত্রিধা ফার্স্ট এইড বক্সটা তূর্ণের হাতে দিয়ে ডক্টরকে ফোন করতে চলে যায়। থমথমে মুখে বাড়ির সকলে দাঁড়িয়ে আছে সুপ্তির ঘরে, শুধু ত্রিধা ছাড়া। সে রয়েছে প্রত্যাশার ঘরে। ডক্টর সুপ্তির হাতে ব্যান্ডেজ করছে। ভদ্রলোক ওদের বাড়ির পারিবারিক ডাক্তার। এরপর এরকম সেন্সিটিভ কেসে তাকেই ডাকা হয়েছে। পরপর ওষুধগুলো তূর্ণকে বুঝিয়ে দিয়ে বলে, ক্ষত বেশি গভীর নয়, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তবে এবার থেকে খেয়াল রাখবে যাতে ওরকম সেন্সিটিভ জায়গায় না কাটে। ভাগ্য ভালো যে শিরা কাটেনি, শিরা কাটলে কিন্তু ক্ষতি হতে পারত। আচ্ছা আঙ্কেল। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিয়েছি, সেগুলো নিয়মিত খাওয়াবেন। আশা করছি 10-15 দিনের মধ্যে ক্ষত ঠিক হয়ে যাবে। ভয়ে আমার ব্যথায় জ্ঞান হারিয়েছিল। চিন্তা করার দরকার নেই, জ্ঞান হারানো অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। আশা করা যায় আর 8-10 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরবে। আর কার কি হয়েছে? তূর্ণ ডক্টরকে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। তবে প্রত্যাশাকে নিয়ে তূর্ণের এই চিন্তা পছন্দ হয় না আমিনা বেগমের। যেমন বোনের চেয়ে বইয়ের প্রতি দরদ বেশি দেখাচ্ছে যে। আমিনা বেগম ওর যাওয়ার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ক্ষণকাল। তূর্ণ প্রত্যাশার মাথায় সাময়িক ব্যান্ডেজ করে দিয়েছিল। ডক্টর আবার ট্রিট করে ওর মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে দেয়। ত্রিধা প্রত্যাশার শিওরে বসে। তূর্ণ মাথা নিচু করে এক হাত বগল দাবা করে অন্য হাত গালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, যেমন গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে সে। সহসা এসে জিজ্ঞেস করে, আচ্ছা আঙ্কেল, হিমোফোবিয়ার সিমটমস কি? ডক্টর একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, হিমোফোবিয়া কার হয়েছে? আপনি সিমটমসগুলো বলুন প্লিজ। হিমোফোবিয়া মানেই রক্তভীতি। রক্ত দেখলে অসম্ভব ভয় পায় ব্যক্তি। অস্বাভাবিক আচরণ যেমন হাত পাকাপাকি, শরীর ঝাঁকুনি দেওয়া, জ্ঞান হারানো, এসবই। রক্ত সম্পর্কে তাদের মনে অসম্ভব রকমের ভীতি থাকে। রক্ত মানেই তাদের কাছে গ্যাস। বুঝেছি ডক্টর, আই থিঙ্ক ওর হিমোফোবিয়া রয়েছে। প্রত্যাশার দিকে তাকিয়ে বলে তূর্ণ। ডাক্তারও প্রত্যাশার দিকে তাকায়। ভাইয়ের কথা শুনে চরম অবাক হয় ত্রিধা। সে কিছুটা বিস্ময় নিয়ে শুধায়, তুই এই কথা বলছিস কেন? বিয়ের পরদিন ওর হাত কেটে গিয়েছিল, হাতের দিকে শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল। যতক্ষণ রক্ত দেখেছে ততক্ষণ অস্বাভাবিক আচরণ করেছে। আর আজ আবার ওই ঘরে তুমি খেয়াল করেছিলে ছুরিতে মাখানো রক্তের দিকে চেয়েছিল, কাঁপছিল। এত কিছু হয়ে গেল অথচ ওর মাঝে কথা ছিল না। এসব থেকেই আমি ধারণা করলাম
এটা কি হতে পারে আঙ্কেল? বলো কি হতেই পারে। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কি জন্মগত নাকি রিসেন্ট কোনো ঘটনার প্রেক্ষিতে জন্ম নেওয়া? নো নো, জন্মগত নয়। আমার মনে হয় রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে। আর আঙ্কেল, ওর ছোটবেলা থেকে মনে হয় অ্যাংজাইটি জাতীয় কিছু সমস্যা রয়েছে। এটার সাথে ওটার কি লিংক থাকতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি থাকতে পারে। যাদের অর্ধেক জনিত সমস্যা রয়েছে তাদের মধ্যে ভীতিটা একটু বেশিই থাকে সবসময়। যখন কখনো অবাস্তবিক কোনো পরিস্থিতি যেটা তাদের মনে অসম্ভব ভীতি সৃষ্টি করে, সেটা তাদের মনে অনেক সময় একটা ক্রাশ হিসেবে থাকতে পারে। আমার মনে হয় ওর ক্ষেত্রেও এমনটা হয়েছে। অতিরিক্ত ব্লিডিং বা অন্য কোনো কারণে রক্ত ওর মনে ভয়ের সৃষ্টি করেছে, সেখান থেকেই হিমোফোবিয়াটা হয়েছে। এটা কিওর হবে কিভাবে? যদি ভয়ের কারণ জানা থাকে তবে ট্রিটমেন্ট সুবিধা হবে। আমি সার্জেন্ট, তুমি ওকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি শিওর হবে। ঠিক আছে আঙ্কেল। তুমি তো ঢাকায় থাকো তাই না? দাঁড়াও, আমার পরিচিত একজন রয়েছে, ডাক্তার নিকিতা ভট্টাচার্য। আমি তোমাকে ওনার ঠিকানা দিচ্ছি, কটা দিন ওনাকে দেখাও, দেখো তাড়াতাড়ি কিওর হবে। নাম করা সাইকিয়াট্রিস্ট উনি। তরুণ একটু ভাবে, অতঃপর বলে, ওকে আঙ্কেল, দিন। ডক্টর তূর্ণকে ঠিকানাটা দিলে তূর্ণ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে ওটার দিকেই তাকিয়ে থাকে। প্রত্যাশাকে কি ঢাকায় নিয়ে যাওয়া ঠিক হবে? তবে এই সময়ে, যে সময়টায় ওর নিজেকেই পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে, মেয়েটা কি ঠিক থাকবে সেখানে, নাকি আবার নতুন কোনো ট্রমার সম্মুখীন হতে হবে ওকে? সন্ধ্যার পূর্ব মুহূর্ত চলছে এখন। আয়োজন করে প্রকৃতি এই ধারায় সন্ধ্যা নামাতে মত্ত। পশ্চিমা আকাশে লাল নীলিমার আনাগোনা, সূর্য ডুবুডুবু ভাব, অহর্নিশ পাখির ডাকাডাকির আওয়াজ পাওয়া যাচ্ছে। বোধ করি বাড়ির পেছনের দিকে আঙ্গিনায় বড় প্রজাতির কোনো গাছে পাখিরা দলেরা বাসা বেঁধেছে। সন্ধ্যাবেলার নিড়ে ফেরার সময় আর প্রভাতে উষা ওঠার প্রকালে আজকাল তাদের কিচিরমিচির ডাকাডাকির আওয়াজ পাওয়া যায় ভীষণ। এ যেমন এখন তাদের নিড়ে ফেরার সময় হয়েছে, আর কিচিরমিচির হাক ডাকে তারা নিড়ে ফিরছে। তাদের এই কিচিরমিচির ডাক ছাড়া আনান ভিলা এখন নিস্তব্ধ। নিস্তব্ধতায় মরে আছে বাড়ির প্রতিটি কোণা আঙ্গিনা। শেষ দুপুরে বাড়িতে অমন একটা ঘটনা ঘটার পর হইচই হয়েছিল খুব। এখন সবকিছু নিস্তব্ধ, যে যার মতো কাজ করে চলেছে। বাড়িতে দুজন অসুস্থ মানবী, একজনের জ্ঞান ফিরেছে আর একজন এখনো মূর্ছিত অবস্থায় পড়ে আছে। প্রত্যাশার মস্তিষ্কের অতিরিক্ত চাপজনিত কারণে জ্ঞান হারিয়েছে, তাই তার মস্তিষ্কের চাপ কমানোর জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে সে এখনো গভীর ঘুমে। ত্রিধা আর তূর্ণ ব্যালকনিতে বসে রয়েছে, কেউ কারো দিকে তাকিয়ে নেই। দুজনের নজরে সোজাসুজি সামনের দিকে। দুজনে নিশ্চুপ বসে আছে বহুক্ষণ। এবারে ত্রিধা মুখ খুলে হতাশ কণ্ঠে বলে, এতে তোমার কোনো দোষ নেই আপি, এটা ওদের ডেস্টিনি। তুমি তো বলেছিলে আমাদের পুরো লাইফটাই ডেস্টিনি নির্ভর। আপি, তোমার যদি ওনাদের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে হয় তবে একটা কথা শুনে রাখো, এর জন্য তোমার কোনো দায় নেই। হ্যাঁ, তাদের মৃত্যুর সাথে তোমার একটা লিংক আছে, কিন্তু তোমাকে বাঁচাতে গিয়ে ওনারা মারা যায়নি। ওনাদেরকে মারা হয়েছে অন্য কারণে। ওনাদেরকে প্রি প্ল্যান্ড মার্ডার করা হয়েছে, যেটাকে ওই রাতের ঘটনার সাথে চালিয়ে দেওয়া হয়েছে। ত্রিধা 2 মিনিটের জন্য নির্বাক হয়ে যায়। সে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে তূর্ণের পানে। নিজের বিস্ময়কে একটু ধাতস্থ হতেই প্রশ্ন করে, কি বলছিস ভাই এসব? ওনাদেরকে কেউ কেন প্রিপ্ল্যান্ড মার্ডার করতে যাবে? তুই যা বলছিস ভেবে বলছিস তো? ত্রিধা আরেক দফা বিস্মিত হয়। সে ক্ষণকাল তূর্ণের দিকে তাকিয়ে থাকে। সাধারণ ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে সে, তবে দেখে মনে হচ্ছে না আজে বাজে কিছু বলছে। তবু সে প্রায় বিস্মিত কণ্ঠে শুধায়, এসব তুই কি বলছিস? ওদের সাথে কার কি শত্রুতা থাকতে পারে যার জন্য মার্ডার অব্দি পৌঁছে গেল? আমি ওনাদের সাথে যে কদিন থেকেছি, মিশেছি, এটুকু বুঝেছি তারা সাধারণ জীবনযাপন করে, খুবই সাধারণ।
তিনটা মানুষই একে অপরের সব কিছু। অন্য ভাইদের সাথেও ঝুট ঝামেলাহীন চলেন সব সময়। ওদের মতো মানুষের সাথে কার এত বড় শত্রুতা থাকতে পারে? এই প্রশ্নের জবাবে চুপ থাকে তূর্ণ, যেমন উত্তরটা দিতে সে ইচ্ছুক নয়। ত্রিধা তূর্ণকে চুপ থাকতে দেখে নিজে অবচেতন মনে কিছু হিসাব মেলাবার চেষ্টা করে। ত্রিধা আজ থেকে 4 মাস আগে সে তার ভলেন্টিয়ার টিমের সাথে গিয়েছিল অতিথিপুর। সেখানে গিয়েই তার প্রত্যাশার পরিবারের সাথে পরিচয়। এই পরিবারটির সাথে অতিরিক্ত পরিচিতির কারণে একমাত্র প্রত্যাশা ও তার পরিবারের আময়িক ব্যবহার। সেখানে মূলত কিশোরীদের নিয়ে কাজ করত ত্রিধা। প্রত্যাশার মতো মিষ্টি মেয়েটার সাথে খুব অল্প সময়ে কীভাবে যেন সখ্যতা গড়ে ওঠে। প্রত্যাশার মা ও ত্রিধাকে বিশেষ স্নেহ করতেন, তবে পরিস্থিতিটা বেশি হয় যখন প্রত্যাশার বাবা তাকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। রাতের বেলা কিছু বাখাটের কবল থেকে রক্ষা করে ঠাঁই দিয়েছিল তার বাড়িতে। তারপরে অতিথিপুরে থাকার দিনগুলোতে বেশ সময় কাটিয়েছে ওদের সাথে, তবে কখনো মনে হয়নি তাদের সাথে কারো এত বড় শত্রুতা রয়েছে যে তাদের মার্ডার করতে পারে। সেদিন রাতে যা তার আর তাদের সাথে ঘটেছিল তার তো মনে হচ্ছিল মানুষগুলোর মৃত্যুর পেছনে সেই প্রত্যক্ষভাবে দায়ী। অবশ্য সেটাই মনে হওয়ার কথা। সেদিন রাতটি ছিল অমাবস্যার ভয়ালো আধারের চেয়ে। আকাশে মেঘের আনাগোনা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর ফলে সব কিছুতেই কেমন একটা ভীতির সঞ্চার করছিল। ত্রিধা এমন সময় নিজের ক্যাম্পে ফিরছিল। তার সহকারী আগে অসুস্থতার কারণে ফিরে এসেছিল, সেজন্য সেদিন তাকে একাই ফিরতে হচ্ছিল ক্যাম্পে। ঠিক এমন একটা রাতে সে বখাটেগুলো আবার তাকে ধাওয়া করে। যাদের কবল থেকে একদিন প্রত্যাশার বাবার ওসিলায় বেঁচে গিয়েছিল, ঠিক তাদের কবলেই আবার পড়তে হয় তাকে। এবং আশ্চর্যজনকভাবে সেদিনও প্রত্যাশার বাবাই ওসিলা হিসেবে আসেন সেখানে। ত্রিধা যতদূর জানে, সেই রাতে একটা গরুর ডেলিভারি হওয়ার কথা ছিল। ভদ্রলোক সেখানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ত্রিধার বিপদ তার দৃষ্টিগোচর হয়। তিনি ত্রিধাকে তাড়াতাড়ি মোটর সাইকেলের পেছনে উঠতে বলে খুব কৌশলে ত্রিধাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে। সে রাতে প্রত্যাশার মা বাবা আর সে উপস্থিত ছিল সেখানে। তবে বিপদ যেন তাদের পিছু ছাড়েনি। কালবৈশাখী ঝড়ের ন্যায় সে রাতে তাদের উপর বিপদ পুনরায় আছড়ে পড়ে। আততায়ীরা হামলা করে তাদের উপর। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। এক পর্যায়ে ত্রিধার মাথায় শক্ত কোনো রডের আঘাত করা হলে জ্ঞান হারায় সে। তারপরের ঘটনা তার অজানা। কি হয়েছিল জানা নেই। যখন জ্ঞান ফিরে তখন তার পুরো বাড়ি নিস্তব্ধ। ঝড়ের পরে যেমন সব লন্ধভন্ধ একটা খণ্ডিত চিত্র তৈরি হয়, ঠিক তেমন। তবে ঝড় উঠে ত্রিধার অন্তঃকোণে। যখন তার দৃষ্টিগোচর হয় গুলিবিদ্ধ দুটো রক্তাক্ত দেহ, আর তাদের রক্তে রঞ্জিত হওয়া প্রত্যাশা তাদের পাশে মেঝেতে মূর্ছিত অবস্থায় পড়ে আছে। চারিদিকে লোকজনের আওয়াজ কিছুই ত্রিধার কানে ঢোকেনি, মস্তিষ্কে পৌঁছায়নি। তার চিন্তা শক্তি লোপ পেয়েছিল সে সময়। মস্তিষ্ক তার কর্ম বন্ধ করে দিয়েছিল। পরিবেশের ন্যায় সেও ঠান্ডা মনে গিয়েছিল। ঠান্ডা, অতি ঠান্ডা। সেদিন ত্রিধা বুঝেছিল তাকে বাঁচাতে গিয়েই তাদের এই পরিণতি। তার জন্য, শুধুমাত্র তার জন্য সেদিন দুটো তাজা প্রাণ হারিয়েছিল। বাচ্চা একটা মেয়ে অনাথ নিঃস্ব হয়েছিল। ভাগ্যক্রমে প্রত্যাশা সে রাতে বাড়ির বাইরে ছিল, সেজন্য বোধ হয় মেয়েটা এখনো জীবিত আছে। নয়তো না জানি তারও কি পরিণতি হতো। সেদিন হয়তো তার জন্য ওই ফুলের মতো মেয়েটার না 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 ত্রিধা আর কিছু ভাবতে পারছে না। অল্পক্ষণের ব্যবধানে তিক্ত অতীত মনে করে চিত্ত বিচলিত হয় ত্রিধার। তিক্ত অতীত সর্বদাই আমাদের পুরায়। সহসায় ত্রিধা নিজের অন্তঃকোণে জ্বালাপুরা অনুভব করে। অপরাধের গ্লানিতে ছেয়ে যায় অন্তর। সে তরুণকে চরম অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করে, চুপ করে থাকিস না তূর্ণ, প্লিজ বল ওদেরকে কেউ কেন মার্ডার করবে? করলেও কে করেছে? তুই কি জানিস এক্স্যাক্টলি কি হয়েছিল সেদিন? প্লিজ বল ভাই, প্লিজ। বোনের অধৈর্য কণ্ঠ শুনে এবারে ওর দিকে তাকায় তূর্ণ। বলে, শান্ত হও আপি, ডেসপারেট হয়েও না প্লিজ। আমি তোমাকে বলবো, সব বলবো। তবে তুমি কি আমার কথা বিশ্বাস করবে? মনে রেখো তূর্ণ কখনোই অহেতুক কোনো কথা বলে না। করব করব, সব বিশ্বাস করব। তুই প্লিজ বল কি হয়েছিল সেদিন। আমি তোমাকে যতটুকু বলবো ঠিক ততটুকুই শুনবে তুমি। এর বেশি কোনো প্রশ্ন করতে পারবে না এখন, ওকে?
তুই বল, তুই যা বলবি তাই শুনবো, বাড়তি কিছু জিজ্ঞেস করবো না। তোমার বর মেরেছে ওদেরকে? ত্রিধার মাথায় যেন বড়সড় একটা বজ্রপাত ঘটে। এরকম ভাবনা অতীত, অবাস্তব একখান কথা শুনে তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। সে বিমূঢ় নয়নে চেয়ে থাকে তূর্ণের পানে। সে কি ভুল শুনল নাকি? হ্যাঁ, ভুলই হবে। সে ফের তূর্ণকে শুধায়, কি বললি আরেকবার বল। তুমি যা শুনেছ তাই বলেছি। তুমি ভুল শোনোনি আপি, তুমি ঠিকই শুনেছ। ত্রিধা অবাকের চরম ধাপে পৌঁছায়। এসব কি বলছে তূর্ণ? সাদা আবার খুন? না 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 না, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ ঠিক আছে, সাদাব রাজনীতি করে, রাজনীতি করতে গিয়ে কিছু নীতি বহির্ভূত কাজও করে, তাই বলে খুন? মানুষ হত্যার মতো এত বড় পাপ কাজ করবে? না, এটা অসম্ভব। এসব কি আজে বাজে বকছিস তূর্ণ? তুই পাগল হয়েছিস তূর্ণ, তুই পাগল হয়েছিস। এটা অসম্ভব, অসম্ভব এটা। প্রায় চেঁচিয়ে কথাগুলো বলে ত্রিধা। তূর্ণ শীতল কণ্ঠে বলে, শান্ত হও আপি, আমি পাগল হইনি। আমি যা বলছি সব কিছু জেনে বুঝে সজ্ঞানেই বলছি। না, মিথ্যা বলছিস তুই তূর্ণ, তুই মিথ্যা বলছিস, চরম মিথ্যেবাদী তুই। তুই আমার সাথে এরকম একটা মিথ্যে বলতে পারলি? আপি প্লিজ শান্ত হও, আমি মিথ্যে বলছি না। আমার কি লাভ যে এরকম একটা সেনসিটিভ বিষয় নিয়ে মিথ্যে বলবো? হ্যাঁ মানছি সাদাব রাজনীতি করে, সে ভালো নেতা নয়, তার মানে এই নয় যে সে খুনি। এটা অবাস্তব একটা কথা। আর প্রত্যাশার মা বাবার সাথে ওর কি শত্রুতা থাকতে যাবে যে ওদেরকে মারবে? আর তুই যে কথাটা বলছিস, কিসের ভিত্তিতে এত বড় একটা এলিগেশন আছিস ওর উপর? তুই কি প্রমাণ আছে তোর কাছে? সেটাই তো খুঁজছি। তার মানে তুই প্রমাণ ছাড়াই একটা কথা বলে দিলি? আর তুই খুঁজবি মানে কি? তুই কি পুলিশ যে খুনের তদন্ত তুই করবি? ত্রিধার প্রশ্নে তূর্ণ আলগোছে একটু অধর বাকি একটুখানি হাসে, বলে, না, আমি পুলিশ কিছুই নই আপি। তাহলে তুই তদন্ত করবি কেন? আমি নই, তদন্ত পুলিশই করবে। আমি সেটাই বলতে চেয়েছি। ও খুন করেনি। শক্ত কণ্ঠে বলে ত্রিধা। তূর্ণ অমন ভাবেই বলে, শুধু খুন নয়, সে আরো অনেক কিছুই করেছে। কি করেছে ও? এখনো সময় আসেনি আপি, যখন সময় আসবে তখন ঠিকই জানতে পারবে। আর তোমার বরের ব্যাপারে যা বললাম সব ঠিকই বললাম। তুমি ওনার থেকে যথাসম্ভব ডিস্টেন্স রাখার চেষ্টা করবে। সে ভালো মানুষ নয়। জানি, তবে সে খুনিও নয়। বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আমি আরও একবার বলবো, একটা কথা মনে রেখো, তূর্ণ কখনো বাজে বা অবাস্তব কথা বলে না। তূর্ণের কথায় ওর দিকে ক্ষণিক তাকিয়ে থাকে ত্রিধা। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে সাদাব এরকম কিছু করতে পারে। আর যদি কিছু করেও থাকে সেটা তূর্ণের জানার কথা নয়। সেদিন রাতে কি হয়েছিল তার সাথে সে কথা তো সে কাউকে বলেনি। প্রত্যাশার মা বাবা তার জন্যই মারা গিয়েছে, এমন কথায় সে তূর্ণকে ওদের বিয়ের দিন বলেছিল, যাতে তূর্ণ বিয়েতে রাজি হয়। এছাড়া আর কোনো উপায়ও ছিল না তাকে রাজি করানোর। সেজন্য এমন একখান কথা বলতেই হয়েছিল। তবে ওনাদের মৃত্যুর সম্পর্কে এত কিছু তো তূর্ণের জানার কথা নয়। আর এই পুলিশি তদন্ত তো বন্ধ হয়ে গিয়েছিল। আততায়ীরা সাজা পেয়েছে। তবে ও আবার কোন তদন্তের কথা বলছে? ত্রিধা কিছুটা সন্দেহপ্রবণ কণ্ঠে শুধায়, তূর্ণ, তুই আবার ওনাদের কেসের তদন্ত চালাচ্ছিস? হ্যাঁ, চালাচ্ছিলাম। এখন চালাচ্ছিস না? না। আগে চালাচ্ছিলি কেন? ওই রাতে যারা ছিল তারা সবাই তো ধরা পড়েছিল। তাহলে উত্তর পরে পাবে আপি। শুধু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, প্রত্যাশার মা বাবাকে তোমার বরই মেরেছে। তুমি তার থেকে দূরত্ব বজায় রাখো, এটাই তোমার জন্য মঙ্গল। পারলে বেরিয়ে এসো এই সম্পর্ক থেকে। প্রত্যাশার কাছে থাকো আপি, আসছি আমি। নিজের কথা শেষ করে সেখান হতে প্রস্থান করে তূর্ণ। ত্রিধা নিশ্চঞ্চল চাহনিতে তাকে থাকে ওর যাওয়ার পানি। এসব কি বলে গেল তূর্ণ?
আদৌ কি এটা সত্যি নাকি তূর্ণের ভ্রম? কিছু অনুভূতি বড্ড বিষাক্ত। তূর্ণ ভাইকে পেতে পেতেও নিজের করে না পাওয়া, নিজের থেকে ক্রমাগত তূর্ণ ভাইয়ের দূরে সরে যাওয়া, ওই মেয়ের প্রতি তূর্ণ ভাইয়ের অতিরিক্ত দরদ, কোনো কিছুই সহ্য হয় না শক্তির। ওই মেয়েটাকে তূর্ণ ভাইয়ের পাশে দেখার অনুভূতি বড্ড বিষাক্ত। তবু দাঁতে দাঁত চেপে ওই বিষাক্ত অসহনীয় অনুভূতি শক্তি সহ্য করেছে গত কয়েকটা দিন। তবে তবে যখন ওই মেয়ের সাথে তূর্ণ ভাইয়ের একসাথে থাকা, ঘুরতে যাওয়ার কথা, বাইরে রাত কাটানোর কথা শুনল, তখন আর নিজেকে সংযত করতে পারেনি সে। নিজেকে প্রায় ঘরবন্দি করে নিয়েছিল সে। তবে দুপুরের মধ্যভাগে প্রত্যাশাকে নিজের ঘরে দেখে রাগের পারাটা হু হু করে বাড়ে শক্তির। সেদিন রাস্তায় সে ছিনতাইকারীর ঘটনাটা মাথায় গেঁথে গিয়েছিল শক্তির। কি ভেবে যেন একখানা ছুরিও কিনে এনেছিল। সেদিন কিনে আনা ছুরিটা ধরিয়ে দেয় প্রত্যাশার হাতে। তবে না, প্রত্যাশা তাকে আঘাত করেনি, সে নিজেই নিজেকে আঘাত করেছে। আর এ কথা সে কাউকে বলবে না, কাউকে না। সবাই ভাবে প্রত্যাশাই করেছে এই কাজ। তূর্ণ ভাই তখন ওই ফালতু মেয়েটাকে ঘৃণা করবে, বের করে দেবে বাড়ি থেকে। এমনই একটা ধারণা নিজের মনের মধ্যে পুষে ঘটনার পুরোপুরি উল্টো বর্ণনা দেয় সুপ্তি। জ্ঞান ফিরতেই সবার জিজ্ঞেস করায় এমনভাবে সবার নিকট ঘটনার বর্ণনা করে যেমন সমস্ত দোষটাই প্রত্যাশায় ওর ঘরে ঢুকে আকস্মিক আক্রমণ করেছে। কেন করেছে এটা তার নিজেরও অজানা। আমিনা বেগম এই কথা শোনার পর থেকে তো রেগে আগুন। রিনা বেগমও নারাজ হয়েছেন প্রত্যাশার উপর। মেয়েটা এমন কেন করলো? সুপ্তির সাথে তো তার কোনো রেশারেশি ছিল না। তাহলে তিনি প্রত্যাশার উপর নারাজ হলেও পুরোপুরি মেয়ের কথাও বিশ্বাস করতে পারেন না। তার অবস্থা হয়েছে অথই জলে পড়ার মতো। বিশ্বাস অবিশ্বাসের মধ্যবস্থায় রয়েছেন তিনি। ড্রয়িংরুমে বিছানো কারুকার্য খচিত সোফাগুলোতে বসে আছে সকলে। মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে সবাই একসাথে বসেছে এখানে। সকলের মুখের অবস্থা থমথমে। বাড়িতে এরকম ঘটনা ঘটেছে শোনার পরপরই নিজের সমস্ত কাজ মিটিয়ে বাড়িতে ফিরেছে আফাত সাহেব। সুপ্তির বাবা দেশে নেই, তাই ছোট ভাইয়ের অবর্তমানে তার সন্তানদের খেয়াল রাখার সমস্ত দায়িত্বটাই তার। সুপ্তি সূর্যকে তিনি সর্বদা নিজের ছেলে মেয়ের থেকে কম চোখে দেখেননি। তাই বাইরে একটা লো ক্লাস মেয়ের জন্য নিজের মেয়ের প্রতি এমন ক্ষতি তিনি কিছুতেই মানতে পারেন না। এই ঘটনার পর যেন প্রত্যাশার উপর তার রাগ নারাজের সবকিছুই দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। তিনি মূলত এখনো তরুণের জন্যই এখানে অপেক্ষা করছেন। তবে বহুক্ষণ গড়ালেও তরুণের না আসায় আরেক দফা নারাজ হন তিনি। গমগমে গলায় স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তোহরা, কোথায় তোমার ছেলে? এখনই কি বইয়ের সেবা করতে ব্যস্ত নাকি আসবে সেইখানে? তোহরা বেগম সিঁড়ির দিকে একবার তাকিয়ে বলেন, আসবে না কেন? তুমি ডেকেছো যখন নিশ্চয়ই আসবে। আর এভাবে বলছো কেন? ওই মেয়েটাও তো আঘাত পেয়েছে নাকি? শেষের কথাটা শাশুড়ির দিকে ফিরে একটু ঠেস দিয়ে বলেন তিনি। আমিনা বেগম বোধহয় লক্ষ্য করেন ওনার দৃষ্টি। উনিও তার স্বরে বলেন, এই মেয়ে আঘাত পেয়েছে ঠিক আছে, কিন্তু দিদিভাইও আঘাত পেয়েছে। অথচ তন্য দাদুভাই বোনকে একবারও দেখতে গেল না। এই তখন থেকেই বইয়ের কাছে বসে আছে। 2 দিনের সম্পর্কের জন্য এতদিনের জন্মের সম্পর্ককে তুচ্ছ করো? আমি 2 দিনের সম্পর্কের জন্য জন্ম থেকে যে সম্পর্ক সেটাকে তুচ্ছ করছি না দাদু। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। কথাগুলো বলতে বলতে একটা সিঙ্গেল সোফা এসে বসে তর্ণ। আমিনা বেগম ওর কথার বিপরীতে রুষ্ট কণ্ঠে বলেন, তোমার কাছে বোনের পাশে থাকার চেয়ে বইয়ের পাশে থাকাটা বেশি ঠিক মনে হয়েছে? হ্যাঁ দাদু, সুপ্তির কাছে তোমরা সবাই ছিলে, কিন্তু ওর পাশে কে ছিল? আপি ছাড়া কেউ ছিল না। তাছাড়া সুপ্তির জন্য আমার যা করার দরকার আমি করেছি তো। তাহলে এই সামান্য একটা বিষয় নিয়ে কথা কেন বলছো? ডাক্তার চলে যাওয়ার পরে গিয়েছিলে একবার দেখতে, সে কেমন আছে না আছে সেটা দেখতে। যাওয়ার প্রয়োজন ছিল না তো। আর আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। বাবা, তুমি কেন ডেকেছো? পরিবেশ দেখে মনে হচ্ছে এখানে খুব সিরিয়াস কথাবার্তা চলছিল। আফাত সাহেব এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন তরুণীর পানে। এবারে চোখ থেকে নেমে যাওয়া চশমাটা হালকা ঠিক করে শুধান, দুপুরে বাড়িতে কি ঘটেছে না ঘটেছে সেসব নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না। সবাই জানো, তুমি কি জানো না? জানি।
ঘটনার সবটাই কি জানো? হ্যাঁ। সুপ্তির হাত যে তোমার বউকে খেয়েছে এটাও কি জানো? জানি। বাহ, তার মানে ঘর বসে সব খবরই রেখেছ। সব জানো, তাহলে আলাদা করে আর কিছু বলতে চাচ্ছে না আমাকে। এখন তোমার কি বলার আছে এটা নিয়ে? সুপ্তি যদি বলে থাকে যে প্রত্যাশা ওর উপর ছুরিকাঘাত করেছে, তাহলে ও মিথ্যা বলেছে। তরুণীর ভাবলে শিন জবাব পছন্দ হয় না বাড়ির কারোরই। আফাত সাহেব ক্রুদ্ধ কণ্ঠে বলেন, বাহ, এত অধঃপতন হয়েছে তোমার। ওই মেয়েকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজের বোনকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছ। ওর একটা নাম আছে বাবা, প্রত্যাশা। ওকে ওই নামেই ডাকবে। বারবার ওই মেয়ে করবে না, শুনতে খারাপ লাগে। আর প্রত্যাশার জন্য আমি সুপ্তিকে মিথ্যাবাদী বানাচ্ছি না। সুপ্তি নিজেই মিথ্যা কথা বলেছে। আই ডোন্ট নো ও এরকম একটা ফেক অ্যালিগেশন প্রত্যাশার উপর দিল কেন, বাট ও তোমাদের যা বলেছে সব মিথ্যেই বলেছে। ওই ঘরের তখনই সুপ্তি আর তোমার বউ ব্যতীত আর কেউ ছিল না। যখনই ওই ঘরে ঢোকা হয় তখনই সুপ্তির হাত কেটে রক্ত বেরোচ্ছে। জ্ঞান হারা ছিল ও, আর তোমার বউ ওর পাশেই বসেছিল। সুপ্তি জ্ঞান হারানোর আগে বারবার করে বলছে প্রত্যাশা ওর ক্ষতি করবে। করেছো একটা ক্ষতি, তুমি তো সবে জানো। তাও যদি মনে হয় সুপ্তি যা বলেছে মিথ্যা বলছে, তাহলে কেন করবে এরকম? প্রমাণ করো যে সে মিথ্যা বলেছে। কি পারবে? পারবো। তার জন্য আমার সুপ্তিকে লাগবে। সেই সব কনফিউশন দূর করবে তোমাদের। এই অবস্থায় ওকে নিচে আসতে বলছো? নো, ও নিচে আসতে পারবে না, কিন্তু আমরা ওর ঘরে যেতে পারবো। ওখানেই চলো, ওখানে সব কথা হবে। সুপ্তির ঘরে গিয়ে তূর্ণ খুব শান্ত কণ্ঠে ওকে জিজ্ঞেস করে, আমি তোকে যা জিজ্ঞেস করব তার ঠিকঠাক উত্তর দিবি তুই। যা বলবি সব সত্যি বলবি। কি বলবি তো? বহুক্ষণ পরে তূর্ণ ভাইকে দেখে যে একটু অশান্ত মনের শান্তির উদ্রেক হয়েছিল সুপ্তির, তবে তূর্ণ ভাইয়ের এমন শান্ত শীতল স্বর শুনে তা মুহূর্তেই উড়াল দেয়। মনের মধ্যে একরাশ অশান্তি এসে ভর করে। তূর্ণ ভাইয়ের শীতল কণ্ঠকে সে ভয় পায়। কি জিজ্ঞেস করবে তূর্ণ ভাই তাকে? একরাশ ভয়কে মনে চেপে শুধায়, কি জিজ্ঞেস করবে ভাইয়া? করো না। সত্যি বলবি তো? বলবো। দুপুরে তোর ঘরে ঠিক কি হয়েছিল সেটাই বলবি। সুপ্তি একে একে বাড়ির সকলের দিকে একবার তাকায়। সবার অগোচরে বুক ভরে লম্বা একটা সমীরণ নিয়ে তরুণের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, দুপুরে আমি পড়ছিলাম, একটা ট্যাম সমাধান করতে পারছিলাম না বলে বারবার কাগজ ছিঁড়ে রাগে এদিক ওদিক ফেলছিলাম। তখন প্রত্যাশা আমার ঘরে এলো, এসে একবার শুধু জিজ্ঞেস করলো, এভাবে কাগজ ফেলছো কেন আপু? ঘর নোংরা হচ্ছে, পরিষ্কার করো এগুলো। আমি বললাম আমি এখন পারবো না। তাই এ নিয়ে ও আমার সাথে তর্কাতর্কি শুরু করে দিল। এক পর্যায়ে হঠাৎ করে দরজা লাগিয়ে এসে আমার টেবিল থেকে ছুরিটা তুলে আঘাত করতে বসলো। তোর টেবিলে ছুরি এলো কিভাবে? ওটা আমি আর্টিফিশিয়ালি ফ্লাওয়ারের বানাবো তাই নিয়ে এসেছিলাম, মাঝে মাঝে লাগে ওগুলো। তার মানে তুই বলতে চাইছিস প্রত্যাশা তোর ঘরে তোকে দিয়ে কাগজ পরিষ্কার করাবে বলে এসেছিল? জানি না ও কি করতে এসেছিল, তবে ও এসেই ওই কথা তুলেছিল। আর তুই খাতায় কিসের টার্ম পারছিলি না, তাই চিড়ে চিড়ে ফেলছিলি। হায়ার ম্যাথ। মিথ্যে কথা। শীতল কণ্ঠ গরম হয় তূর্ণের। তূর্ণের আকস্মিক হুঙ্কারে অল্প বিস্তর কেঁপে ওঠে সুপ্তি, তবু নিজেকে সামলে বলে, না ভাইয়া, আমি সত্যি। একদম চুপ সুপ্তি। আর একটাও মিথ্যে কথা বলবি না। আর যদি আর একটাও মিথ্যে কথা বলিস তাহলে ঠাটিয়ে একটা দুইটা থাপ্পড় মারতে ভুলবো না আমি, মনে রাখিস সেটা। এসব কি ধরনের ব্যবহার তূর্ণ? তুমি তোমার বউকে নির্দোষ প্রমাণ করার জন্য বোনের সাথে এরকম ব্যবহার করবে? আফাত সাহেব তূর্ণকে ধমকান, তবে তূর্ণ বাবার কথা বিশেষ পাত্তা না দিয়ে ফের সুপ্তিকে বলে, সুপ্তি, তুই কি এবার সত্যি কথা বলবি নাকি আমি বলবো? মনে রাখিস আমি বললে কিন্তু সব সত্যি বলবো সবার সামনে, যেটা আমি
এখন বলতে চাইছি না। তাই আমি যতটুকু জিজ্ঞেস করব তার ঠিকঠাক উত্তর দিবি। কি দিবি? সুপ্তি মুখবিবরে এসে ভর করে একরাশ বিস্ময়। তূর্ণ ভাইকে সব সত্যি বলতে কি বোঝাতে চাইছে? কি জানে তূর্ণ ভাই? সুপ্তি নিজের উৎকণ্ঠাকে মনের মধ্যে চেপে আবার বলে, না তূর্ণ ভাইয়া, প্রত্যাশাই আমাকে। তুই জানিস প্রত্যাশার হিমোফোবিয়া আছে? হিমোফোবিয়ায় আক্রান্ত একটা মেয়ের পক্ষে তোকে আঘাত করা অস্বাভাবিক নয় কি? যেখানে সে জানে আঘাত করলেই রক্ত বের হবে আর তার রক্তে আকাশসম ভীতি। এখানেই প্রমাণিত হয় প্রত্যাশা থেকে আঘাত করেনি। তাও যদি তুই বলিস ওই তোকে আঘাত করেছে, তাহলে বলবো কেন আঘাত করবে তোকে? মেঝে থেকে কাগজ কুড়ানোর মতো একটা লেইন টপিক নিয়ে, যে নিজেই সবসময় পূর্ণ ও আমি ব্যতীত প্রতিটা মানুষকে নিয়ে ভীতিতে ভোগে, সেখানে ওর এতটা সাহস হয়ে গেল যে তোর সাথে কাগজ কুড়ানোর মতো একটা টপিক নিয়ে ঝগড়া করে তোকে আঘাত করবে। হাউ রিডিকিউলাস! তূর্ণের ধমকে সুপ্তির চোখে এবার পানি এসে যায়। হে কোন তূর্ণ ভাইকে দেখছিস রে? তূর্ণ ভাই তাকে এভাবে বকছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য? ভাইয়া তাকে এভাবে বকছে? হ্যাঁ, তূর্ণ ভাই শাসন করেছে তাকে, তাই বলে কখনো এভাবে ধমকায়নি। আজকে যতটা তূর্ণ ভাইয়ের চোখে ক্রোধ দেখতে পাচ্ছে, এতটা ক্রোধ সে কখনো দেখেনি। তূর্ণ ভাইয়ের এতটা বদল, হ্যাঁ এতটা। সুপ্তির রাগ উঠে প্রত্যাশার প্রতি। সে এবারে প্রায় চেঁচিয়ে বলে, হ্যাঁ বলেছি আমি মিথ্যা। ওই ফালতু মেয়েটা কিছু করেনি আমাকে। আমি নিজেই কেটেছি নিজের হাত, আর দোষ চাপিয়েছি ওই শয়তান মেয়েটার ঘাড়ে। হয়েছে শান্তি? সুপ্তি, এসব কি ধরনের সম্বোধন করছিস তুই ওকে? বেশ করেছি, আরও করব। ও বজ্জাত, শাকচুন্নি, নির্লজ্জ, ডাইনি। ও ডাইনি। যে অন্যের জিনিস কেড়ে নেয় সে ডাইনি। ও একটা ডাইনি। ও আমার জিনিস কেড়ে নিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তিলে তিলে শেষ করেছে। আমি ওকে সহ্য করতে পারি না তূর্ণ ভাইয়া, আমি ওকে সহ্য করতে পারি না। ওকে মরে যাওয়ার। স্টপ ইয়োর সেলফ সুপ্তি। মুখ দিয়ে যদি আর একটাও বাজে কথা বের হয় তাহলে মনে রাখিস। কি মনে রাখবো তূর্ণ ভাই? তুমি মারবে আমাকে? এই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলবে? ঠিক আছে তোলো, মারো আমাকে। এমনিতেই তো মরেই যাচ্ছি। তিলে তিলে মরার চেয়ে একেবারে মরা ভালো। তুমি মেরে আমাকে একেবারে মেরে ফেলো। তূর্ণ মাথা নিচু করে দুহাতে মাথা চেপে ক্রোধ সংবরণের চেষ্টায় লিপ্ত। সে বসে আছে সুপ্তির ব্যাডের পাশে একটা চেয়ারে। বাড়ির সবাই ছড়িয়ে ছিটিয়ে এখনো ঘরেই দাঁড়িয়ে, তারা বিস্ময়ে কিংকর্ত বিমূঢ়। প্রথম বিস্ময় সুপ্তির প্রত্যাশাকে মিথ্যা অপবাদ দেওয়া নেই। দ্বিতীয় বিস্ময় সুপ্তি আর তূর্ণের কথাবার্তায়। তারা তাদের কথাবার্তার কিছুই ঠিকভাবে ধরতে পারছে না। তবে এটুকু বুঝতে পারছে ঠিকই সুপ্তি, তূর্ণ আর প্রত্যাশার মাঝে নিশ্চয়ই বড় ধরনের কোনো জটিলতার সৃষ্টি হয়েছে। এবারে মুখ খুলে নাফাজ সাহেব, এসব কি হচ্ছেটা কি তূর্ণা? কি সমস্যা হয়েছে তোমার মধ্যে? আর যদি কিছু হয়েও থাকে তাহলে ভালোভাবে মিটিয়ে নাও। এভাবে ধমকাচ্ছ কেন মেয়েটাকে? বাবা, তোমরা জেনেছ প্রত্যাশা দোষী নয়, সে কিছু করেনি। তোমাদের যেটা জানার ছিল সেটা তোমরা জেনেছ। এবার তোমরা আসতে পারো প্লিজ। আমাদের মধ্যে যা ঝামেলা হয়েছে তা আমরাই মিটিয়ে নেব। তোমরা এখন যাও প্লিজ। আমি সুপ্তির সাথে আলাদা করে কথা বলতে চাই। ওর সাথে এখনও আমার অনেক বোঝাপড়া বাকি আছে। না, আমরা কোথাও যাব না। ওকে কি বলবে আমাদের সামনেই? সব সময় ছোটদের ম্যাটারে বড়দের থাকতে নেই বাবা। মাঝে মাঝে তাদের প্রাইভেসির প্রয়োজন আছে। ওই প্রাইভেসিটুকুই আমাদের দাও। আর যদি ভয় পাও আমি সুপ্তিকে কিছু বলবো কি না, তাহলে মনে রেখো আমি ওর গায়ে হাত তুলব না। তবে ধমকানোর প্রয়োজন হলে ঠিকই ধমকাবো। শি ডিজার্ভ ইট। সুপ্তি মামনি, তুমিও কি ফায়ার সাথে আলাদা করে কথা বলতে চাও? সুপ্তিকে জিজ্ঞেস করে নাফাজ সাহেব। সুপ্তি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, হ্যাঁ চাচু। এবারে বাড়ির সবাইকে না চাইতেও প্রস্থান করতে হয় ঘর হতে।
তবে যাওয়ার আগে আফাত সাহেব কড়া কণ্ঠে তূর্ণার সুপ্তিকে ধমকাতে নিষেধ করে যান। ওনারা চলে গেলে তূর্ণ আগে গিয়ে ছিটকানি লাগিয়ে আসে। এবারে ফের নিজের জায়গায় বসে পকেট থেকে কিছু কাগজের টুকরো বের করে সুপ্তির সামনে ধরে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস সুপ্তি? এগুলো তোর হায়ার ম্যাথের টার্ম? কাগজগুলোতে তূর্ণকে নিয়ে সুপ্তির টুকরো টুকরো অনুভূতি ও প্রত্যাশাকে নিয়ে রাগ সমূহ ব্যক্ত করা হয়েছে। সুপ্তি বিস্মিত চোখে তূর্ণের দিকে তাকায়, তুতলানো গলায় বলে, এগুলো তুমি কোথায় পেলে ভাইয়া? না ভাইয়া। চুপ। এই জন্য তোর প্রত্যাশার উপর এত রাগ, আর এভাবে ওর উপর একটা ফেক অ্যালিগেশন দিলি? আমার তো মনে হয় তুই প্রত্যাশাকে ছুরিকাঘাত করতে চাইছিলি, কিন্তু সমস্ত দোষটা তোর হবে দেখে তুই নিজেই নিজের হাত কেটে প্রত্যাশার ঘাড়ে সমস্ত দোষ চাপালি। এক মিনিট হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে? বিয়ের পর দিন যেদিন আমার ফটোটা ভেঙেছিল, তুই হাত দেখিয়ে বলছিলি প্রত্যাশা তোকে আঘাত করেছে। ওটাও মিথ্যে ছিল, তাই না? তুই নিজেই নিজের হাতে আঘাত করে আমার কাছে এসে প্রত্যাশার দোষ দিচ্ছিলি, তাই না? সুপ্তি কিছু বলছে না। ও রক্ষীকুটর ভ্যাট করে কপল গড়ে শুধু নিঃশব্দে নোনা পানি বেরোচ্ছে। সুপ্তিকে চুপ থাকতে দেখে ধমকে উঠে তূর্ণ। কি হলো বল, এখন কাঁদছিস কেন? এই জন্যই তুই সেই প্রথম দিন থেকেই প্রত্যাশার প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করছিলি, বারবার ওকে আঘাত করার চেষ্টা করছিলি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আর আমি যা করেছি বেশ করেছি। আমি এসব কিছু করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তূর্ণ ভাই, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আমি তোমাকে ভালোবাসি বলেই এসব করেছি। আমার জায়গায় তুমি থাকলে ঠিক এটাই করতে। কখনো করতাম না এরকম আমি। দেখতে পারতে তো নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সংসার করতে। তুই যেটা করছিস ওটা বেহায়াপনা, ভালোবাসা নয়। আর তোর একতরফা ফিলিংসের জন্য আর কতটা বেহায়াপনা করবি সুপ্তি? বন্ধ কর এসব, আর নিজের ফিলিংসকে সংযত কর। মনে রাখিস আমি এখন বিবাহিত, আর আমাকে নিয়ে তোর বিশেষ কোনো ফিলিংস রাখাও পাপ। আর ওই মেয়েটা যে আমাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে সেটা পাপ নয়? ও তোকে কষ্ট দিচ্ছে না, তুই নিজেই নিজেকে কষ্ট দিচ্ছিস। তোর এই একতরফা ফিলিংস থেকে মুভ অন কর। পারবো তূর্ণ ভাই, আমি পারবো না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। তুমি ফিরে এসো না তূর্ণ ভাই, প্লিজ ফিরে এসো। এতটা নিষ্ঠুর হয়েও না তুমি, এতটা নিষ্ঠুর হয়েও না। ছেড়ে দাও তুমি ওই মেয়েকে। হ্যাঁ তুমি ছেড়ে দাও ওকে। আমি কখনো তোর ছিলাম না সুপ্তি যে ফিরে আসার কথা বলছিস। আমি তোকে সবসময় নিজের বোনের চোখেই দেখেছি। ত্রিধা আপি যেমন আমার বোন, তুইও আমার আরেকটা বোন, শুধুই আমার বোন। আর আমি সবচেয়ে নিষ্ঠুর হব ওকে ছাড়লে, তাই এটা কখনোই সম্ভব নয়। আমি ওকে ছাড়তে পারবো না, তবে তোকে শুধরাতে পারবো। তুই নিজের ফিলিংসকে সামলা। তোর ফিলিংসের আঁচ যেন ফার্দার প্রত্যাশার উপর আর না আসে। ও এমনিতেই ট্রমায় রয়েছে, ওর উপর আর কোনো চাপ চাই না আমি। তুই নিজেকে সাথে নিজের ফিলিংসকে সামলা। আই রিপিট, নিজের ফিলিংস থেকে মুভ অন কর। এটাই সবার জন্য মঙ্গল। আসছি আমি। নিজের বক্তব্য শেষ করে ঘর হতে প্রস্থান করে তূর্ণ। সুপ্তির মনে চায় দৌড়ে গিয়ে তূর্ণ ভাইকে জড়িয়ে ধরতে, কিন্তু হাতে ক্যানোলা লাগানো বিধায় সে বাধাগ্রস্ত হয়। রাগে জিতে হাতের ক্যানোলাটা ছিঁড়ে ফেলে। সেখান থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করে। তীব্র ব্যথা অনুভূত হয়, তবে সে ব্যথা অন্তরের ব্যথার কাছে নিতান্তই তুচ্ছ মনে হয়। সে সেখানে বসে হু হু করে কেঁদে ওঠে, সাথে বলে, আমার ভালোবাসাটাকে আজ বুঝলে না তূর্ণ ভাই। যেদিন তুমি ভালোবাসবে সেদিন বুঝবে ভালোবাসা মানুষটাকে অন্য কারোর সাথে দেখার কষ্ট ঠিক কতটা, ভালোবাসা মানুষকে কতটা নিচে নামায়। আমি চাই তোমার ভালোবাসা তোমাকে নিচে নামাক, তুমি সেই কষ্টটা অনুভব করো যা আমি করেছি। তাহলেই বুঝবে ভালোবাসা আমাদের অন্তরটাকে ঠিক কতটা পোড়ায়। নিস্তব্ধ আধারিয়া রাত গভীর হচ্ছে আস্তে আস্তে।
চারিদিকে আধারে মোড়া। মানুষজন রাতের কৃত্রিম আলোগুলো নিভিয়ে সব ঘুমের দেশে পাড়ি জমিয়েছে অনেক আগেই। এখন শুধু জ্বলছে রাস্তার ধারে স্তম্ভে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদাভ বাতি। বাতির ঠিক নিচ বরাবর দাঁড়িয়ে রয়েছে নিরিকুত্তার দল। সেগুলো ক্রমাগত আওয়াজে ঘেউ ঘেউ করে চলেছে, যেন নিজেদের মধ্যেও এই মাঝরাতে কুন্দল করে চলেছে। নিজের ঘরের বালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে নিবিড় দৃষ্টিতে সে দৃশ্য দেখে চলেছে তূর্ণ। হয়তো বোঝার চেষ্টা করছে এই রাত দুপুরে কে নিয়ে কুন্দল করছে ওরা। ডান হাতে তর্জনী ও মধ্যমা আঙ্গুলের সাহায্যে সিগারেট ধরে রাখা, মাঝে মাঝে সেটাকে ওষ্ঠের পাকে গুজে ওটা থেকে নিকোটিন আস্বাদন করছে। নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে ওই নিকোষ কালো আধারে মোড়া অম্বরের তরে। হঠাৎ কারো কাশির খুক খুক কাশির আওয়াজে কর্মে ব্যাঘাত ঘটে তূর্ণের। সে ঘাড় বাঁকিয়ে তাকায় শব্দের উৎসের দিকে। ব্যালকনিতে আসার দুয়ারে দাঁড়িয়ে খুক খুক করে কেসে চলেছে প্রত্যাশা। পরনে থাকা খয়েরি রঙের শাড়ির আঁচলটা আষ্টে পৃষ্ঠে গায়ে পেঁচিয়ে রেখেছে। লম্বা চুলগুলো আলগা করে বাঁধা, শুয়ে থাকার কারণে বোধহয় আলগা হয়ে গেছে। কপালে বড়সড় শুভ্র রঙা ব্যান্ডেজ পেঁচানো। তূর্ণ ওকে একবার ভালো করে দেখে নিয়ে ভরাট কণ্ঠে বলে ওঠে, উঠেছো কেন? আর ভালো লাগছে না শুয়ে থাকতে। এখন শরীর কেমন লাগছে? ভালো। বেশ। আর আমি না তোমাকে শাড়ি পরতে নিষেধ করেছি, আবার শাড়ি পরেছো কেন? প্রত্যাশা এবার নিজের দিকে তাকায়, মিনমিনে গলায় বলে, শাড়ি না পরলে দাদু রাগ করবে। তো আমি চাই না আমার উপর কেউ রাগ করে থাকুক। কে রাগ করে থাকলো না থাকলো সেসব তোমার দেখার দরকার নেই। আজ থেকে আমি যেটা বলবো সেটাই করবে তুমি, বুঝেছো? তূর্ণের প্রস্তাব বোধ হয় পছন্দ হয় না প্রত্যাশার। সে চুপ করে থাকে। তূর্ণ ফের বলে, কি বুঝেছো তো? শোনো প্রত্যাশা, তুই যদি ভেবে থাকো আমার কথার অবাধ্য হবে, তবে সেটা তোমার ভুল। আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। অন্য কারো কথা শোনার দরকার নেই। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তূর্ণের গমগমে কণ্ঠের বিপরীতে কিছু বলার সাহস পায় না প্রত্যাশা। তূর্ণের কণ্ঠ শুনেই ও বেশ বুঝেছে যে মানুষটা রেগে আছে। এখন ওর কথার অবাধ্য হলে যদি আরও রেগে যায়। প্রত্যাশা মেনে নেয় তূর্ণের কথা, হাল গুছিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আর কিছু বলবে? প্রত্যাশা ওর প্রশ্নে শুনে ওর হাতের দিকে তাকিয়ে কাশতে কাশতে বলে, আপনি এসব ছাইপাশ খান নাকি? দয়া করে ওটা ফেলুন, আমার দম নিতে কষ্ট হচ্ছে। তূর্ণ ওর কথা শুনে ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। হাতে থাকা সিগারেটটার দিকে তাকিয়ে বলে, এটা তো সিগারেট, ছাইপাশ হলো কিভাবে? সিগারেট ছাইপাশ নয়। জানেন না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? তাই নাকি? কই জানতাম না তো। প্রত্যাশা তূর্ণের কথা শুনে চোখ পিটপিট করে তাকায় ওর দিকে, ঠোঁট ফুলিয়ে বলে, জানতেন না? এটা তো সবাই জানে, আমি জানি, আপনিও জানেন, তবুও খাচ্ছেন। জানেন আমাদের অঙ্কের স্যারও সব সময় সিগারেট খেতেন, খারাপ জেনেও খেতেন। কি জানি খারাপ জেনেও কেন খেতেন? খারাপ জেনেও আমরা যে জিনিস থেকে দূরে থাকতে পারি না সেটা আমাদের নেশা। এই নেশা কাটে না সহজে, তবে আমাদের শেষ করে দেয় ঠিকই। এই নেশা থাকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের শেষ করে দেবে জেনেও আমরা সেই নেশা করে যাই ক্রমাগত, বুঝেছো? যে জিনিস আমাদের শেষ করে দেয়, আমাদের কি সেই জিনিস থেকে দূরে থাকা উচিত নয়? অবশ্যই উচিত, তবে কোনো কোনো সময় নিয়তি আমাদের এই খারাপ জিনিসের সাথে জুড়ে দেয়, যা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। বড় হও, ঠিকই বুঝবে। আচ্ছা, সিগারেট খাওয়া কি আপনার নেশা? যদি নেশা না হয় তাহলে দয়া করে এটা খাবেন না। বেশি খেলে আস্তে আস্তে নেশা হয়ে যাবে। হুম, নেশা নয়, তবে পছন্দ। আর ফাইয়াজ তূর্ণের এত সহজে নেশা হয় না, আর না সে পছন্দের জিনিস এত সহজে ছাড়ে। তাই এটা আমি ছাড়বো না। পারলে এটার গন্ধ নেওয়ার অভ্যাস করে ফেলো। আফটার অল, নাও ইউ আর ওয়াইফ অ্যান্ড ইউ হ্যাভ টু স্টে উইথ মি। ঠিক আছে। তার ঠিক আছের মধ্যেই তীব্র বিরোধিতা প্রকাশ পাচ্ছে। তবু তূর্ণের সাথে আর তর্কে যেতে চায় না বিধায় বোধহয় মেনে নিয়েছে কথাটা। তূর্ণ জিনিসটা বুঝে আলগোছে একটুখানি হাসে, যে হাসি দৃষ্টিগোচর হয় না প্রত্যাশার। অতঃপর জিজ্ঞেস করে, আর কিছু বলবে?
প্রত্যাশা অপরাধী কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আঘাত করিনি সুপ্তি আপুকে। তখন আমি ত্রিধা আপুর ঘরে যাচ্ছিলাম, হঠাৎ সুপ্তি আপুর ঘরের বাইরে কাগজ ছেটানো দেখে আমি ঘরে গেলাম। আর ঘরে ঢুকতে আপু আমাকে কি সব বলতে শুরু করলেন। কি বলছিল তোমাকে? প্রত্যাশা প্রত্যুত্তর করে না, মাথাটা নিচু করে ফেলে। তূর্ণ ফের জিজ্ঞেস করে, কি হলো বলো, আমি শুনতে চাই। ও কি বলছিল তোমাকে? বলছিল যে উনি আপনাকে ভালোবাসে, আমি আপনাদের মাঝে ঢুকে আপুকে কষ্ট দিচ্ছি, আমাদের একসাথে উনি সহ্য করতে পারেন না, আমি যেন চলে যাই দূরে কোথাও। আপু খুব কষ্ট পাচ্ছে আমার জন্য। আপনিও আপুকে ভালোবাসেন তাই না? আমি আপনাদের মাঝে ঢুকে পড়েছি। আমি যখন আর একটু বড় হব আমি নিজেই চলে যাব দূরে কোথাও, এখন যাব না। একটু বড় হলেই কেন যাব বলুন তো? আমার তো যাওয়ার জায়গা নেই, আর আমাদের বাড়িতে আমি মা বাবাকে ছাড়া থাকতে পারবো না। চাচা চাচিরাও আমাকে রাখতে চায় না। আমার যদি যাওয়ার জায়গাই থাকতো আমি এখনই চলে যেতাম, তবে আমি তো এখন ছোট, দূরে কোথাও একা যেতে পারবো না। তাই বড় হওয়ার অপেক্ষা করব, বড় হলেই আমি চলে যাব। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আপনি আপুকে বলে দেবেন আপু যেন আমার জন্য আর কষ্ট না পায়। আচ্ছা, আপুর মতো কি আপনিও আমার জন্য কষ্ট পাচ্ছেন? আপনিও চান আমি এখনই চলে যাই? তূর্ণ প্রত্যাশার দিকে ক্ষণকাল চেয়ে থাকে, প্রত্যুত্তর করে না। এতক্ষণে আঙুলের ফাঁকে হেলান দিয়ে গুজে রাখা সিগারেটখানা নিভে গেছে বাতাসের তাণ্ডবে। এখন নিভন্ত অংশটুকু থেকে অল্প অল্প ছাই উড়ে নিচে পড়ছে। প্রত্যাশা উত্তরের আশায় চেয়ে আছে তূর্ণের দিকে। তূর্ণ উত্তর দেয় প্রত্যাশার কথার, তবে একটা অপ্রত্যাশিত কাণ্ড করে তবেই উত্তর দেয়। সে নিভন্ত সিগারেটের অংশটুকু হাত থেকে ফেলে অন্য হাতে প্রত্যাশাকে টেনে নিজের বলিষ্ঠ বুকের সাথে মিশিয়ে নিয়েছে। প্রত্যাশা চমকায়, পরপরই থমকায়। তূর্ণের থেকে সে এমন কিছু কখনোই আশা করেনি। সহসায় কিশোরীর তনু মন সব স্তব্ধ বিমূঢ় হয়ে পড়ে। তবে এখনো বোধ হয় তূর্ণের উত্তরের আশায় কর্ণকুহর সজাগ রয়েছে। তবে প্রত্যাশা হতাশ করে তূর্ণর প্রশ্নের উত্তর দেয় না। সে অত্যাধিক শীতল কণ্ঠে বলে, এইটুকুনি পুচকে মেয়ে তুমি, আমার বুকে কাঁপন ধরাচ্ছ কেন? মরতে চাও নাকি মেয়ে? প্রত্যাশার জানা নেই সে ঠিক কী করেছে যাতে তরুণের বুকে কাঁপন ধরেছে। তবে এটা অনুভব করে ঠিকই যে তরুণের এই অত্যাধিক শীতল কণ্ঠে তার বুকেই কাঁপন ধরেছে। বুকের পাশে অবস্থানকৃত হৃদযন্ত্রটা লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে। মনে হচ্ছে বুক ফুরে বেরিয়ে আসতে চাইছে। কেমন যেন ভয় ভয় অনুভূত হচ্ছে অন্তরে। হে কেমন ভয়! সহসাই প্রত্যাশার মনে পড়ে যায় গত দিনের কথা, যেদিন নিজের বাড়িতে গিয়ে মা বাবার ছবি নিয়ে কাঁদছিল। এই মানুষটা তাকে বুকে নিয়েছিল। একসময় নিজেই এই মানুষটার বুকে মুখ গুজেই কাঁদছিল। কই, তখন তো এমন অনুভূত হয়নি। তাহলে এখন কেন হচ্ছে? প্রত্যাশার সম্বিত ফেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন, ভয় লাগছে। তূর্ণ ছেড়ে দেয় ওকে। মেয়েটা মাথা নিচু করে লম্বা লম্বা সমীরণ নিচ্ছে। তূর্ণ এক পল চেয়ে পকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলে, অনেক রাত হয়েছে প্রত্যাশা, ঘুমাতে যাও, আমি আর একটা সিগারেট খাবো। তূর্ণের অনুমতি পেয়ে যেন প্রত্যাশা হাফ ছেড়ে বাঁচে। সে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। কাউচে গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কম্বল মুড়ি দিয়েই আরো ভালোভাবে অনুভব করে যে তার বুকের পাশটা একটু বেশি লাফাচ্ছে। অদ্ভুত। প্রত্যাশা ফের ঘুমানোর চেষ্টা করে, তবে তূর্ণের ডাকে তার সে চেষ্টা বিফলে যায়। প্রত্যাশা ওঠো। প্রত্যাশা কম্বলের মধ্য থেকে মুখ বের করে মৃদু স্বরে জিজ্ঞেস করে, কেন? খাটে শুবে চলো। তাহলে আপনি কোথায় থাকবেন? আমি এখানে থাকবো। না না না, আমি এখানেই ঠিক আছি। আপনি আপনার জায়গায় গিয়ে শুয়ে পড়ুন। বেশি কথা না বলে চুপচাপ ওখানে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু আমি তো প্রতিদিন এখানেই থাকি, তবে আজ কেন? কারণ আজ তোমার মাথায় আঘাত লেগেছে, এখানে জায়গা অল্প, পুনরায় আঘাত পেতে পারো। তাই যা বলছি চুপচাপ করো, গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ো। গো, কাল থেকে ওখানেই থেকো। তাহলে আপনি থাকবেন কোথায়? চটপট প্রশ্ন করে প্রত্যাশা। কাল আমি চলে যাচ্ছি। তূর্ণের কথায় অবাক হয় প্রত্যাশা। অবাক হয়ে জিজ্ঞেস করে, চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ঢাকায়। ও আচ্ছা, আপনি ওখানে গিয়ে কাজ করেন। আমাকে নিয়ে ভয় কমেছে মনে হচ্ছে, এত প্রশ্ন করছো যে? প্রত্যাশাকে ভরকে দেওয়ার জন্য ভ্রু কুচকে কথাটা জিজ্ঞেস করে তূর্ণ। মেয়েটা ভরকেও যায় বটে। সে চটপটে ভঙ্গিতে বলে,
না না না, ভয় কমেনি। আর প্রশ্ন করব না। আমি ঘুমোতে যাচ্ছি, আপনিও বরং ঘুমিয়ে পড়ুন। প্রত্যাশা শুয়ে পড়ে। ঘুমের ওষুধের প্রভাব বোধহয় এখনো কমেনি, যার দরুন খুব সহজেই ঘুমিয়ে যায়। তূর্ণ সেভাবেই কাউচে বসে সিগারেট টানতে থাকে। ওর চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না মনের মধ্যে। ও উঠে সিগারেটের উচ্ছিষ্ট অংশটুকু বিনে ফেলে ব্যাডের কাছে যায়। প্রত্যাশা এক কাতে শুয়ে আছে। সে প্রত্যাশার মাথার কাছে মেঝেতে হাঁটু মুড়ে বসে অযথায় বহুক্ষণ প্রত্যাশাকে দেখতে থাকে। কেন দেখছে সে নিজেও জানে না। বোধহয় তার অন্তরে উঁচা টান সৃষ্টি হয়েছে। সেদিন রাতে তার মনে যে উদ্রেকের সৃষ্টি হয় তা যেন কিছুতেই নামাতে পারছে না। তার বারবার মনে হচ্ছে তার এমন উদ্রেক অহেতুক, তবু কোথাও গিয়ে যেন একটা খটকা, একটা অশান্তি মনের মধ্য থেকেই যাচ্ছে। তূর্ণ বহু ভেবেও কুল কিনারা খুঁজে পায় না। সে পকেট থেকে ফোনটা বের করে প্রত্যাশার একটা ছবি উঠায় ফোনে। পরপর সেখান থেকে উঠে চলে যায়। সকাল থেকেই ঘন কালো মেঘে আবৃত অম্বর। অনেকক্ষণে ভয়াবহ রকমের বজ্রপাত হচ্ছে। বজ্রপাতে কেঁপে কেঁপে উঠছে ধরাধাম। এখনো বৃষ্টি নামেনি, তবে অল্পক্ষণের মধ্যেই ভয়াবহ রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লম্বা লম্বা গাছগুলো দুলছে। নারকেল গাছের পাতাগুলো একটির উপর একটি গিয়ে পড়ছে। কাল রাত থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে সে বিষয়ে পুরোপুরি অজ্ঞাত ছিল তূর্ণ। কাল সারা রাত আর বাইরের কোনো খোঁজ খবর নেওয়ার ফুরসত মেলেনি ওর। সে সারাটি দিনেই কাটিয়েছে অজ্ঞতায়, নিজের চিন্তায়। আজ প্রকৃতির এহেন ভুল বদলে তাকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত বদলাতে হয়েছে। অন্তত আবহাওয়া একটু ঠিক না হলে তুহরা বেগম কিছুতেই তাকে বেরোতে দেবেন না। অযথাই সারাক্ষণ ধরে চিন্তা করবেন যতক্ষণ না তূর্ণ সহি সালামত ঢাকা পৌঁছাচ্ছে। এরকম আগে অনেকবারই হয়েছে। তূর্ণ মায়ের কথা অগ্রাহ্য করে ঢাকা রওনা দিয়েছে এবং সহি সালামতে পৌঁছে গেছে ঠিকই, কিন্তু দেখা গেল তুহরা বেগমই চিন্তা করে প্রেশার বাঁধিয়ে বসে আছে। এখন তূর্ণের অযথা ঝামেলা ভালো লাগছে না। এমনিতেই ঝামেলার শেষ নেই তার জীবনে, তাই থেকে গেছে সে বাড়িতে। সন্ধ্যার মধ্যে আবহাওয়া ঠিক হয়ে গেলেই সে রওনা দিবে। তবে বাড়িতে থেকেও সে এটুকু সময় বিশেষ শান্তি পায় না। এমনিতেই সে সারাক্ষণ নিজের মতোই কাটায়, তবে খাওয়ার সময় একসাথে খেতে হয়। আজ ঝড় বৃষ্টি মাথায় কেউ আর বাড়ি থেকে বের হয়নি, সবাই বাড়িতেই রয়েছে। দুপুরে খাওয়ার টেবিলে বসে লক্ষ্য করে সবাই কেমন যেন প্রত্যাশার সাথে অদ্ভুত ব্যবহার করছে। সবাই যেন তাকে ইগনোর করছে। সে কথা বলতে গেলেও মুখ ফিরিয়ে নিচ্ছে। অদ্ভুত। তূর্ণ প্রথমে বিষয়টাকে ইগনোর করায় এবং খাওয়ার টেবিলে অসম্ভব রকমের নীরবতার মধ্যে সেও খাওয়া শেষ করে। পরপর ৩-৪টি দিন প্রত্যাশার নিকট দারুণ অস্বস্তিতে কাটল, যাকে বলে দম বন্ধকর পরিস্থিতি। এতটা খারাপ এই বাড়িতে এসে বোধ করি তার কখনো লাগেনি। সবাই কেমন যেন ব্যবহার করে তার সাথে। কেউ ঠিকমতো কথা বলে না, তাকায় না। শুধু মা একটু তার সাথে কথা বলে। ছোট মা চরম অনীহা নিয়ে তাকায় প্রত্যাশার পানে। সুপ্তি আপুর আচরণ হঠাৎ করে এই দুদিনে উগ্র হয়ে উঠেছে। তার আচরণ যত উগ্র হচ্ছে ততই যেন ছোট মা ওর প্রতি নারাজ হচ্ছে। এই দুটো দিনে মনে হয় দুটো কথা বলেনি সে। সুপ্তি আপু তো কথাই বলে না। এই কদিনে এসে সুপ্তির ধারে কাছেও ঘেঁষেনি, তাই তার সাথে কথা বলাটা অনেক কল্পনা ছাড়া আর কিছুই নয়। পূর্ণ সে থাকে তার স্কুল পড়াশোনা নিয়ে। দাদু কথা বলে না, তবে চোখের সামনে পড়লে কটাক্ষ করতে ভুলে না। আর ত্রিধা আপু, কি জানি আপুর কি হয়েছে, সে বাড়িতে থেকেও যেন বাড়িতে নেই। শুধু খাওয়ার সময় সবার সাথে খায় আর নিজের কাজ থেকে ফিরে এসে ঘরে দৌড় আটকে বসে থাকে। প্রত্যাশা বুঝতে পারে যে তার সাথে এরকমটা সবাই সেই দুপুরের ঘটনার জন্য করছে, কিন্তু প্রত্যাশা তো জানে সে কিচ্ছু করেনি। তবে সবাই তার সাথে এরকমটা করছে কেন? কেউ তার একটা কথাও শুনছে না কেন? কেন সবাই তার সাথে এরকম আচরণ করছে? তার কি কষ্ট হয় না নাকি? হয়তো কষ্ট, খুব কষ্ট হয়। কথাগুলো ভাবতে ভাবতে ঝরঝর করে কেঁদে ওঠে প্রত্যাশা। বাইরে বৃষ্টি নামছে, ভেতরের প্রত্যাশার চোখের জল নেমেছে। বৃষ্টির শব্দের তালে প্রত্যাশার কান্নার আওয়াজ মিলিয়ে যাচ্ছে অচিরেই। রাতের আধারে কেউ দেখবে না সে কান্না, বৃষ্টির ছন্দে কেউ শুনবে না সে কান্নার আওয়াজ, কেউ বুঝবে না প্রত্যাশার অন্তরের দহন। রাত বাড়ছে। এখন প্রত্যাশা খাটে এভাবেই উপর হয়ে শুয়ে কিছুক্ষণ কাটাবে, তারপর কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যাবে। এটা একদিক দিয়ে প্রত্যাশার নিকট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন সে খাটে শোয়, তূর্ণ নেই। সে তূর্ণের জায়গাটায় থাকে। একা ঘরে থাকতে তার যার পরনায় ভয় লাগে। আগে তূর্ণ ঘরে থাকলে তূর্ণকে ভয় লাগলেও সে পারিপার্শ্বিক সকল ভয় থেকে বিরত থাকত। অথচ এখন রাত বাড়ার সাথে সাথে সকল ভয় তাকে একসাথে চেপে ধরে। তূর্ণ চলে গেছে প্রায় 4 দিন তো হবেই।
এই 4 দিন একা ঘরে সে নিদারুণ ভয়ে কাটিয়েছে। রাত বাড়লেই রাস্তার ধারে নিরী কুকুরের দলগুলো কেমন করে ডাকতে থাকে, মনে হয় যেন কোনো অশরীরী দেখেছে তারা। প্রত্যাশা ভয়ে কুকড়ে গিয়ে কম্বলের মধ্যেও মুখ লুকায়, তবু ভয় যেন কমতেই চায় না। যখন সে বাবার বাড়িতে থাকতো সে একা ঘরেই থাকতো, তবে এতটা ভয় লাগতো না। ভয় লাগলেও মা বাবার ঘরে ছুটে যেত রাত দুপুরে। এখন ভয় তার কয়েক গুণে বেড়েছে। সাথে ভয় পেলে এ বাড়িতে কারো ঘরে বা কারো কাছে ছুটে যেতে পারে না, একা একাই গুমড়ে মরতে হয়। আজ প্রত্যাশা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতে পারল না। দরজার কড়া নাড়ার শব্দ হচ্ছে। সহসায় প্রত্যাশার হৃদয় ধক করে উঠল। সে ভয় পেল নিদারুণ। এই মাঝরাতে কে কড়া নাড়ছে? কেউ তো আসে না তার ঘরে, তাহলে আজ কে এলো? সে ঠিক শুনেছে তো? না, সে ঠিকই শুনেছে। এই তো আবার আওয়াজ আসছে। প্রত্যাশা চোখ মুছে উঠে বসে, ওড়নাটা ভালো মতো গায়ে পেঁচিয়ে নেয়। তরুণের নিষেধ করার পর থেকে সে আর শাড়ি পরেনি। প্রথম মনে করেছিল সে মানবে না তরুণের কথা, পরবে শাড়ি, অন্তত দাদুকে খুশি করার জন্য হলেও শাড়ি পরবে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।